কেউ বুঝে ওঠার আগেই ভারত এমন কি কিনে ফেলল যা বিশ্ববাজারে নীরব আলোড়ন তুলেছে। মোদির এই গোপন সিদ্ধান্ত কেন আন্তর্জাতিক শক্তিগুলোর ঘুম কেড়ে নিয়েছে? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্ব বুঝে ওঠার আগেই ভারত এমন কি অধিগ্রহণ করল যা আন্তর্জাতিক বাজারে নীরব কিন্তু গভীর আলোড়ন সৃষ্টি করেছে। মোদির এই কৌশলগত পদক্ষেপ কেন বৈশ্বিক শক্তি কেন্দ্রগুলোর উদ্বেগ বাড়িয়ে তুলেছে? ভারতের এই একক সিদ্ধান্ত কিভাবে বৈশ্বিক অর্থনৈতিক সমীকরণকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে, এই তথ্যগুলোই আজ এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তবে তথ্যগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও থেকে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন এই বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ভাবুন তো, আপনি প্রতিদিন খবর দেখছেন, যুদ্ধ, নির্বাচন, মুদ্রাস্ফীতি, সুদের হার, শেয়ার বাজার, কিন্তু এইসব আলোচনার আড়ালে নিঃশব্দে যদি এমন কিছু ঘটে যায় যা ভবিষ্যতের বৈশ্বিক অর্থনীতির দিকই বদলে দিতে পারে, তখন 2025 সালে ঠিক সেটাই হয়েছে। কোনো বড় ঘোষণা নয়, কোনো ব্রেকিং নিউজ নয়, কোনো নাটকীয় প্রেস কনফারেন্সও নয়, কিন্তু ভারত ধীরে ধীরে এমন এক পদক্ষেপ নিয়েছে যার অভিঘাত এখন গিয়ে বোঝা যাচ্ছে লন্ডন আর নিউ ইয়র্কের ফাঁকা ভল্টে। কথা হচ্ছে ভারতের বিপুল পরিমাণ শারীরিক রূপার আমদানি নিয়ে, 6,000 টনেরও বেশি। সংখ্যাটা শুনতে সাধারণ লাগতে পারে, কিন্তু বৈশ্বিক রূপার বাজারে এটা যেন হঠাৎ করে মাধ্যাকর্ষণের নিয়ম বদলে দেওয়া। প্রশ্ন একটাই, ভারত কেন এত রূপা কিনল আর এর আসল মানে কি? এই গল্পটা বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে রূপা আসলে কি। বেশিরভাগ মানুষ রূপাকে দেখে গয়না, অলংকার বা বড়জোর বিনিয়োগের ধাতু হিসেবে, কিন্তু আধুনিক অর্থনীতিতে রূপার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় হলো এটি একটি শিল্প ধাতু। সৌর প্যানেল থেকে শুরু করে ইলেকট্রনিক গাড়ি, মেডিকেল ডিভাইস থেকে শুরু করে অত্যাধুনিক ইলেকট্রনিক্স, সবখানেই রূপা অপরিহার্য। আর ঠিক এইখানেই ভারতের পরিকল্পনা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু হয়। 2025 সালে যখন বিশ্বজুড়ে নজর ছিল ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা আর মার্কিন ফেডের সুদের হারের দিকে, তখন ভারত নীরবে রূপা আমদানি করতে থাকে। হিসাব করলে দেখা যায় 6,000 টনের বেশি শারীরিক রূপা ঢুকেছে দেশে। এটা কোনো কাগজে চুক্তি নয়, কোনো ইটিএফ নয়, এটা বাস্তব, হাতে ধরা যায় না এমন রূপা। এটা সরাসরি প্রভাব পড়ে পশ্চিমা বিশ্বের ভল্টে। লন্ডনের বুলিয়ন ভল্ট, নিউ ইয়র্কের কমিউডিটি স্টোরেজ, যেখানে একসময় রূপার পাহাড় ছিল, সেগুলো ধীরে ধীরে ফাঁকা হতে থাকে। বাজারে রূপার দাম বাড়তে শুরু করে আর পশ্চিমা বিশ্লেষকরা তখন প্রশ্ন করতে শুরু করেন, রূপা গেল কোথায়? এর উত্তর লুকিয়ে আছে ভারতের শিল্পনীতিতে। প্রধানমন্ত্রী মোদির আত্মনির্ভর ভারত ধারণা শুধু স্লোগান নয়, এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। উৎপাদন সংযুক্ত প্রণোদনা বা পিএলআই স্কিমের মাধ্যমে ভারত চেয়েছে দেশেই ম্যানুফ্যাকচারিং বেস গড়ে তুলতে, বিশেষ করে সবুজ শক্তি বা গ্রিন এনার্জি সেক্টর, সৌর প্যানেল, ব্যাটারি, ইলেকট্রনিক ভেহিকেল। সৌর প্যানেলের কথা ধরুন, একটি আধুনিক সোলার প্যানেলে রূপা ছাড়া কার্যত বিকল্প নেই। যত বেশি সৌর বিদ্যুৎ উৎপাদন, তত বেশি রূপার চাহিদা। আর ভারত যদি আগামী দশকে সৌরশক্তির অন্যতম বৈশ্বিক হাব হতে চায়, তাহলে রূপা তার জন্য রক্তের মতো জরুরি। এখানেই প্রশ্ন আসে, ভারত কি বাজার থেকে রূপা কিনে দাম বাড়িয়ে দিল, নাকি এটা ছিল আগাম প্রস্তুতি? বাস্তবটা হলো, ভারত অনেক আগেই বুঝে গিয়েছিল যে ভবিষ্যতের শিল্পযুদ্ধ হবে কাঁচামালের উপরে। যে দেশ রূপা, তামা, লিথিয়াম, রেয়ার আর্থ নিয়ন্ত্রণ করবে, সেই দেশই প্রযুক্তি আর শক্তির দুনিয়ায় নেতৃত্ব দেবে। পশ্চিমা দেশগুলো অনেক দিন ধরেই কাগজের সম্পদের ওপরে ভর করে এসেছে, ডলার, বন্ড, ডেরিভেটিভ। কিন্তু কাগজের অর্থ তখনই শক্তিশালী যখন তার পেছনে বাস্তব উৎপাদন আর সম্পদ থাকে। ভারত ঠিক সেই বাস্তব সম্পদটাই জড়ো করতে শুরু করেছে। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে কৌতূহলী দিক হলো ভারত কিভাবে রূপা কিনছে। সাধারণত লন্ডন আর নিউ ইয়র্কের মধ্যস্থকারীদের মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য হয়, কিন্তু এখানে দেখা যায় ভারত সরাসরি খনি মালিকদের সঙ্গে চুক্তি করছে, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এইসব জায়গায়। মাঝখানের পশ্চিমা ব্রোকারদের বাইপাস করে এই জায়গায় আসে একটি রহস্যময় নাম, গিফট সিটিতে কার্যরত একটি ইউনিট, যাকে অনেকে ইউনিট 939 বলে উল্লেখ করেন। সরকারিভাবে এর বিস্তারিত খুব কমই জানা যায়, কিন্তু বাজারের ভেতরে আলোচনা স্পষ্ট, এই ইউনিট সরাসরি সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করছে।
এর মানে কি? এর মানে হলো ভারত শুধু রূপা কিনছে না, সেই রূপার দামের নিয়ন্ত্রণ কাঠামোকেও চ্যালেঞ্জ করছে। এতদিন ধরে দাম ঠিক হতো পশ্চিমা কমিউনিটি এক্সচেঞ্জে, কাগজে চুক্তির মাধ্যমে, কিন্তু যখন শারীরিক রূপা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় তখন কাগজে হিসেব ভেঙে পড়ে। ফলাফল দামের অস্থিরতা, ভল্টের ঘাটতি আর বাজারে আতঙ্ক। এখানে আসে বড় ছবিটা, ডি-ডলারাইজেশন। ভারত একা নয়, ব্রিক্স দেশগুলো, চীন, রাশিয়া, ব্রাজিল সবাই ধীরে ধীরে একই পথে হাঁটছে। লক্ষ্য একটাই, ডলারের উপর নির্ভরতা কমানো। আর সেটা করতে গেলে দরকার বাস্তব সম্পদ। রূপা, সোনা, তামা এই ধাতুগুলো শুধু শিল্পের কাঁচামাল নয়, এগুলো অর্থনৈতিক নিরাপত্তার সীমা। ভিডিওতে বলা হয়, অনেকে বলছে যে এবার সম্পদ পশ্চিম থেকে পূর্বে সরে যাচ্ছে। এই কথাটার মানে এখানে ভারতের ক্ষেত্রে এই কৌশল আরও গভীর, কারণ ভারত শুধু মজুত করছে না, সে ব্যবহারও করছে। গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু এই রাজ্যগুলোতে সৌর ম্যানুফ্যাকচারিং হাব গড়ে উঠছে। হাজার হাজার মেগাওয়াট উৎপাদন পরিকল্পনা চলছে। এর সঙ্গে জুড়ছে ইলেকট্রনিক্স ভেহিকেল, গ্রিড স্টোরেজ, স্মার্ট ইলেকট্রনিক্স। প্রতিটা ধাপে রূপার ব্যবহার। ফলে ভারতের আমদানি করা রূপা কোনো ভল্টে পড়ে থাকছে না, ঢুকছে। এরা উৎপাদনে ঢুকছে, কর্মসংস্থান তৈরি করছে, রপ্তানির ক্ষমতা বাড়াচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ তুলনা আসে। পশ্চিম বনাম ভারত। পশ্চিম বহু বছর ধরে আউটসোর্সিং করেছে, উৎপাদন গেছে এশিয়ায়, নিজেরা থেকেছে ফাইন্যান্স আর সার্ভিসে। ভারত ঠিক উল্টোটা করছে, ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজির সঙ্গে উৎপাদনকে জুড়ে দিচ্ছে। ফলে যখন পশ্চিমে রূপার ঘাটতি তৈরি হচ্ছে, তখন ভারত ভবিষ্যতের প্রযুক্তির জন্য প্রস্তুত। এই পুরো গল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা বারবার উঠে আসে। এটাকে অনেকেই বলেন যে জিও ইকোনমিক মাস্টার স্ট্রোক, কারণ এখানে কোনো আগ্রাসন নেই, কোনো সংঘর্ষ নেই, শুধু আছে কৌশল। আপনি বাজারের নিয়ম মেনে কিনছেন, কিন্তু এমনভাবে কিনছেন যে নিয়মটাই বদলে যাচ্ছে। আত্মনির্ভর ভারতের ধারণা এখানে বাস্তব রূপ পাচ্ছে। নিজের শিল্পের জন্য নিজের কাঁচামাল নিশ্চিত করা। তবে এর প্রভাব শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যেও পরিবর্তন আনছে। যদি ভবিষ্যতে ব্রিক্স কোনো নতুন মুদ্রা বা পেমেন্ট সিস্টেম আনে, তার পেছনে কি থাকবে? কাগজে প্রতিশ্রুতি নাকি বাস্তব সম্পদ? ভারত যে রূপা, সোনা, তামা জমাচ্ছে, সেটা সেই ভবিষ্যতের প্রস্তুতি হিসেবেই দেখা যায়। আর এখানেই পশ্চিমের অস্বস্তি। এই গল্পটা আসলে আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়, ক্ষমতা কিভাবে বদলায়। সবসময় কি যুদ্ধ, নিষেধাজ্ঞা, শোরগোল লাগে, নাকি কখনো কখনো নিঃশব্দ প্রস্তুতি সবচেয়ে বড় অস্ত্র হয়? ভারতের রূপা কৌশল দেখায় দ্বিতীয়টাই সম্ভব। যখন সবাই শব্দে ব্যস্ত, তখন নীরবে কাজ করা। শেষে একটা কথা পরিষ্কার, এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, এটা বহু বছরের পরিকল্পনার ফল। শিল্পনীতি, শক্তিনীতি, বৈদেশিক বাণিজ্য সবকিছু এক সুতোয় গাঁথা। রূপা এখানে শুধু ধাতু নয়, এটা ভবিষ্যতের প্রতীক। এমন এক ভবিষ্যৎ যেখানে ভারত শুধু ভোক্তা নয়, নিয়ম নির্ধারক। আর যদি আপনি লন্ডন বা নিউ ইয়র্কের ফাঁকা ভল্টের কথা শুনে অবাক হন, তাহলে মনে রাখবেন এই শূন্যতা কোথাও না কোথাও পূরণ হয়েছে। আর সেই কোথাওয়েরই নাম হলো ভারত। এই নীরব পদক্ষেপ হয়তো আপনি শিরোনামে নয়, কিন্তু আগামী দশকে ইতিহাসের পাতায় এর জায়গা হবে অনেক বড় অক্ষরে লেখা। এই প্রেক্ষাপটে আরেকটি বড় বিষয় গভীরভাবে বোঝা জরুরি। ভারতের এই রূপা কৌশল কেবল আজকের জন্য নয়, এটি ভবিষ্যতের প্রজন্মের জন্য এক ধরনের অর্থনৈতিক বীমা। যখন বিশ্ব ক্রমশ অনিশ্চয়তার দিকে এগোচ্ছে, যখন মুদ্রাস্ফীতি, ঋণের পাহাড় আর আর্থিক বুদবুদ নিয়ে প্রশ্ন উঠছে, তখন বাস্তব সম্পদের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। রূপা এমনই এক সম্পদ যা একদিকে শিল্পের প্রাণ, অন্যদিকে মূল্য সংস্করণের মাধ্যম। ভারত এই দুই দিকেই একসঙ্গে কাজে লাগাতে পেরেছে। এখানেই ভারতের কৌশল অন্যদের থেকে আলাদা হয়ে যায়। অনেক দেশ কেবল সম্পদ জমায়, কিন্তু ব্যবহার করার মতো অবকাঠামো তৈরি করতে পারে না। ভারত সেই ফাঁদে পড়েনি। তার শিল্পনীতি, প্রযুক্তি, বিনিয়োগ আর মানব সম্পদ সবকিছু মিলিয়ে রূপার প্রতিটি কিলোগ্রাম ভবিষ্যতের উৎপাদনের রূপ নিচ্ছে। এর ফলে শুধু অর্থনৈতিক লাভ নয়, কৌশলগত আত্মবিশ্বাসও বাড়ছে। ভারত আজ জানে, আগামী দিনে যদি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে কোনো ধাক্কা আসে, তাহলে সে পুরোপুরি অসহায় হবে না। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একটা বড় শিক্ষা দেয়। 2021 শতকের ক্ষমতা আর প্রভাব আর শুধু সোনা বা অস্ত্রের সীমাবদ্ধ নয়, কাঁচামাল, প্রযুক্তি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনাই আসল শক্তি। আর সেই দৌড়ে ভারত যে নিঃশব্দে কিন্তু দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছে, রূপার এই গল্প তারই এক উজ্জ্বল উদাহরণ। আপনাদের এই বিষয়ে কি মতামত, সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও থেকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও থেকে উপকৃত হয়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।